হাবড়া থেকে জালে জঙ্গি, আর সেই জঙ্গিকে আদালতে তোলা হলো বারাসাত আদালতে তোলা হলো কিভাবে জালে কলকাতা আইএসআই এজেন্ট, জঙ্গি যোগে এসটিএফ এর জালে পাক নাগরিক, ধৃত পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা এই রানা রউফ। পাক নাগরিক 14 বছর ধরে কলকাতাতেই ছিল। হামিম মন্ডল গ্রেফতারের পরে বাংলাদেশে পালানোর ছক কষেছিল। আইএসআই এর এজেন্ট, সব খবরাখবর যেত আইএসআই এর কাছে। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপ এবং আমার সঙ্গে রয়েছেন আরো এক প্রতিনিধি জিয়াউলের কাছে। অনুপ, কিভাবে জালে এই জঙ্গি? তো ইতিমধ্যে বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে রানা রাউত ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। দীর্ঘ তার কিন্তু ফোনের টাওয়ার লোকেট এবং গতিবিধি নজর রাখা হচ্ছিল বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে, এবং দেখা যায় হাবড়া এলাকা থেকে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদতে তিনি পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। তার পরবর্তী ক্ষেত্রে নেপাল হয়ে পাটনা হয়ে, বিহার থেকে পাটনা হয়ে সরাসরি কিন্তু ভারতে প্রবেশ, পরবর্তী ক্ষেত্রে হাওড়ায় তিনি বসবাস করছিলেন। তারপরে খাস কলকাতার লক্ষ্য করা যায় যে তিনি খাস কলকাতা এলাকায় বসবাস করছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে তার গতিবিধি যখন নজরদারিতে রাখা হচ্ছিল, এবং দেখা যায় গতকাল রাতের বেলা বাংলাদেশ পালিয়ে যাওয়ার যখন ছক ছিল, এবং সেই সময় হাবড়া সীমান্তবর্তী এলাকা থেকে রানা রাউত তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে জানতে পারা যাচ্ছে যে একাধিক যে সেনা ঘাঁটি, সেই সমস্ত থেকে একাধিক তথ্য পাচার করার জন্য পাক গুপ্তচর এজেন্ট হিসাবে তিনি কাজ করতেন, এবং একাধিক তার মোবাইল ফোন থেকে এই সমস্ত জায়গার একাধিক ছবি উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং তার যে দায়িত্ব ছিল মোটামুটি যে কলকাতায় ঘাঁটি গাড়বে তপসি এলাকায়, এবং ঘাঁটি গেড়ে গোটা কিন্তু একেবারে পরিকল্পনা মাফিক তিনি কাজ করবে, এজেন্ট হিসাবে কাজ করবে, এবং এমনটাই তার পরিকল্পনা ছিল। এবং তার মোবাইল ফোনতে দেখা যাচ্ছে একাধিক পাকিস্তানের নাম্বার থেকে শুরু করে একাধিক তথ্য উদ্ধার হয়েছে, এবং দেখা যাচ্ছে একাধিক সেনা ঘাঁটি, বিভিন্ন জায়গার ছবি কিন্তু পাঠানো হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে জানতে পারে আদতে তিনি পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। তিনি 2014-12 সালের পরবর্তী ক্ষেত্রে একেবারে লক্ষ্য করা যায় তিনি কলকাতায় এসেছিলেন নেপাল সীমান্ত হয়ে, সেখান থেকে পাটনা। আর এই পাক নাগরিক কলকাতায় বসে বসে বিভিন্ন তথ্য পাচার করত, আর অনুপ্রবেশ নিয়ে বারবার এর আগে পালাবদলের আগে অভিযোগ করে এসেছে তৎকালীন শাসক দলের বিরোধী যারা। আর এই অনুপ্রবেশের জন্যই কি এই রকম ভাবে জঙ্গিদের আশ্রয় হয়ে উঠেছিল? প্রশ্ন উঠছে। আজকেই বারাসাত আদালতে তোলা হলো। পাকিস্তান থেকে তৈরি করেছিল, আধার কার্ড কে তৈরি করেছিল? সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, প্রশ্ন ছোড়া হয়েছিল এই জঙ্গির উদ্দেশ্যে যে কোথায় ছিল হাবড়ায়, জানা যাচ্ছে কোথায় ছিল হাবড়ায় কোথা থেকে ধরা পড়লো? একদম দেখো, হাবড়ার চৌন্দ এলাকায় এই রানা রউফের কিন্তু সেখানেই ছিল, এবং প্রায় সপ্তাহ দুয়েক ধরে তিনি সেখানেই ছিলেন। এবং যেহেতু সীমান্তবর্তী এলাকা, অর্থাৎ নতুন সরকার আসার পরেই কিন্তু সীমান্তবর্তী এলাকায় একাধিক নজরদারি রয়েছে, ফলে তিনি যে বারংবার বাংলাদেশে পালানোর জন্য প্ল্যান করছিলেন সেটাও কিন্তু হয়ে ওঠেনি। কিন্তু তার মধ্যেও যেটা এসটিএফ সূত্রে খবর, সেখান থেকেও তিনি বারংবার ব্যারাকপুর, অর্থাৎ যে সমস্ত সামরিক ঘাঁটি, ব্যারাকপুর বা সমস্ত সীমান্ত এলাকায় সামরিক ঘাঁটি রয়েছে, সেই সমস্ত সামরিক ঘাঁটিতে কিন্তু তিনি একাধিকবার সেখানে গেছেন,
এবং সেখান থেকে বিভিন্ন রকম ভাবে ছবি তুলে তথ্য তুলে কিন্তু পাকিস্তানে পাচার করেছে এবং এসটিএফ এর নজরে ছিল। ফলে তারপরেই কিন্তু একেবারে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে এসটিএফ একেবারে তার ফোনের টাওয়ার লোকেশন দেখে যে হাবড়া চৌন্দা এলাকায় তিনি রয়েছেন, অর্থাৎ সেই চৌন্দা থেকে সীমান্তের একাধিক এলাকা, অর্থাৎ বনগা সীমান্ত সেখান থেকে মাত্র 35 কিলোমিটার, ঘোজরাঘাট সেখান থেকে 37 কিলোমিটার, অর্থাৎ তেমন সেই জায়গায় তিনি কিন্তু আত্মগোপন করেছিলেন এবং সেখানে তিনি ছিলেন, এমনটাও কিন্তু এসটিএফ সূত্রের খবর। ফলে গোপন সূত্রের খবর পেয়ে এসটিএফ এবং হাবড়া থানা পুলিশ সেখানে যায় এবং তাকে সেখান থেকে ধরে। কিন্তু তার আগে যেটা জানা যাচ্ছে তিনি কিন্তু একাধিকবার অর্থাৎ ব্যারাকপুর শিল্প অর্থাৎ ব্যারাকপুরে যে সামরিক ঘাঁটি রয়েছে সেই সমস্ত সামরিক ঘাঁটিতে তিনি কিন্তু একাধিকবার গেছেন এবং যে চৌন্দা এলাকা সেখান থেকে তোমাকে যেমনটি বলছিলাম প্রায় 30 থেকে 35 কিলোমিটার মধ্যে দুটি সীমান্তবর্তী এলাকা, সেখান থেকে কিন্তু তিনি একাধিকবার সেখান থেকে যাওয়ার চেষ্টা করছিলেন বাংলাদেশে। কিন্তু তার আগে যেহেতু একেবারে নতুন সরকার, সেখানে সীমান্তের একটা নতুন করে কড়াকড়ি রয়েছে। ঠিকই বলেছো, এখন আর জঙ্গিদের আশ্রয় এত সহজ নয়, অনুপ্রবেশও এত সহজ নয়। আসলে কোন পথে পালা বদলের আগে কোন পথে এই জঙ্গি ভারতে প্রবেশ করলো, ভারতে ঢুকলো, পশ্চিমবঙ্গে ঢুকলো এবং কলকাতায় থাকলো, কেউ লক্ষ্য করলো না, কেউ জানতে পারলো না। আধার কার্ড, ভোটার কার্ড সব বানিয়ে দেওয়া হলো। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, দেখো এই যে জঙ্গি যাকে মূলত হিসেবে গ্রেপ্তার করা হচ্ছে রানা রাউত বলে যে জঙ্গির কথা বলা হচ্ছে, যে পাক আইএসআই গুপ্তচর আইএসআই লিঙ্ক যার এজেন্ট হিসাবে তিনি কাজ করতেন, সেক্ষেত্রে কিন্তু যে রাস্তা তিনি যে পথ ব্যবহার করেছিল, প্রথমে নেপাল সীমান্ত সেখান থেকে প্রবেশ করে পরবর্তী ক্ষেত্রে বিহার হয়ে পাটনা হয়ে সরাসরি কিন্তু হাওড়া এসে পৌঁছয় এবং তার পরবর্তী হাওড়ায় কিছুদিন ঘাঁটি গাড়ার পরবর্তী ক্ষেত্রে সেখানে মোহাম্মদ ইজাজ নামে এক ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ হয়। একটি ধর্মীয় স্থানে যখন যোগাযোগ হয় তার মাধ্যমেই কিন্তু সে তার সহযোগী হয়ে ওঠে এবং এই তপসি এলাকায় একটি জায়গায় ভুয়ো ভাবে কিন্তু নতুন ডকুমেন্টস তৈরি করা হয় এবং এই ভুয়ো নথি তৈরি করার পরবর্তী ক্ষেত্রে ভারতীয় আধার কার্ড এবং ভারতীয় ভোটার কার্ড তৈরি করে দেওয়া হয় তাকে, অর্থাৎ আদৌ তিনি পাকিস্তানের নাগরিক কিন্তু ভারতের ভোটার কার্ড আধার কার্ড তাকে ব্যবহার করা তৈরি করে দেওয়া হয়েছিল এবং এর পিছনে বড়সড় একটা যোগসূত্র তথ্য উঠে আসছে। কিন্তু বলা হচ্ছে যে সরাসরি একেবারে তিনি নেপাল সীমান্ত হয়ে পাটনা বিহার হয়ে কিন্তু একেবারে ভারতে প্রবেশ করে, ভারতে প্রবেশ করার পরবর্তী ক্ষেত্রে হাওড়া স্টেশন, তারপরেই তপসিয়ায় কিন্তু ঘাঁটি গেড়েছিলেন এবং সেখান থেকেই এজেন্ট হিসাবে তিনি কিন্তু গোটা নজরদারি গোটা ঘাঁটি ঘেরে কাজ চালাচ্ছেন। একাধিক সেনা জওয়ান থেকে শুরু করে নৌসেনা আধিকারিক, অন্যদিকে একাধিক রেলের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ বিস্তারের চেষ্টা করছিল এবং সেই তথ্য সরাসরি পাক গুপ্তচর আইএসআই এজেন্ট তাদের কাছে কিন্তু সরাসরি পৌঁছে দেওয়া সেই ব্যবস্থায় তিনি করছিলেন। কলকাতায় বসে কিন্তু খাস কলকাতায় বসে তিনি এই জঙ্গি সবটা পরিচালনা করত। এর আগে এবার আপনাদের দেখাই, একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। হামিম মণ্ডল বর্ধমানের একটা অভিজাত আবাসন থেকে ধরা পড়লো, আবাসনের পাশে জিম থেকে। তাকে দেখে কেউ বুঝবেই না যে সে জঙ্গি এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল টার্গেট নাকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছিলেন, এরকমও অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ থেকে এসে জঙ্গি ঘাঁটি করা এটা পালা বদলের আগে প্রায়ই হয়েছিল, এর আগেও বারবার অভিযোগ উঠেছে। সরাসরি চলে যাব আরো একবার অনুপের কাছে। অনুপ, এর পালানোর ছক কি হামিম মণ্ডল গ্রেফতারের পরেই এবং কিভাবে পালানোর ছক কষছিল? দেখো তোমার মনে থাকবে ঠিক 30শে জুলাই যখন হামিম মণ্ডল গ্রেপ্তার হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে কিন্তু চিরুনি তল্লাশি করা হয়েছিল, প্রত্যেকটি জায়গায় তল্লাশি অভিযান করা হয়েছিল এবং সেক্ষেত্রে লক্ষ্য করা গেছিল যে রাজ্যে যখন পালাবদল হয় তার পরবর্তী ক্ষেত্রে তৎপর যে প্রশাসন ছিল এবং সেক্ষেত্রে লক্ষ্য করা যায় রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এসটিএফ এর পক্ষ থেকে চিরুনি তল্লাশি হয়েছিল এবং সেখান থেকেই যে হামিম গ্রেপ্তার এবং এই গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটা জঙ্গি যারা সংগঠনের সঙ্গে যুক্ত ছিল এবং এজেন্ট তাদের মধ্যে কিন্তু একটা এই পরিবেশ তৈরি হয়, ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল এবং সেখান থেকে তারা মনে করেছিল যে সরাসরি কলকাতা থেকে কিন্তু একেবারে যে হাবড়া সীমান্ত থেকে গ্রেপ্তারের একটাই কারণ, বাংলাদেশ পালিয়ে যাওয়ার ছক করছিলেন। এমনটা না শুধু আজকে গতকালকে রাত্রেই ঘটনা, এর আগেও তিনি বহুবার কিন্তু বাংলাদেশ পালানোর ছক করছিলেন। তার কারণ যে জনবহুল এলাকা থেকে মূলত বর্ধমানের হামিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল, সেক্ষেত্রে লক্ষ্য করা যায় রাজ্য পুলিশ এসটিএফের পক্ষ থেকে যেভাবে তল্লাশি অভিযান করা হচ্ছিল এবং পালাবদলের পরে দেখা যায় যতটা পুলিশ প্রশাসন সক্রিয় ছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে যারা বিভিন্ন জায়গায় এভাবে ঘাঁটি গেড়ে কাজ করছিল, কোথাও গিয়ে তারা কিন্তু একটা পালিয়ে যাওয়া চক করছিল বাংলাদেশে। ঠিক তেমনই রানা রাউত তিনিও কিন্তু গতকাল রাতের বেলা হাবড়া সীমান্ত হয়ে বাংলাদেশ পালানোর একটা ছক ছিল, এমনটাই জানতে পারছে বেঙ্গল এসটিএফ এবং তার ফোনের টাওয়ার লোকেট এবং যার যার সঙ্গে যোগাযোগ করছিল তাদের টাওয়ার লোকেট ধরে সেই তথ্য পাওয়ার পরে ইতিমধ্যেই রানা রাউত তাকে কিন্তু গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে এই তথ্য ইতিমধ্যেই উঠে আসে বেঙ্গল এসটিএফের কাছে। বেশ, আর এই যে আইএসআই এজেন্ট যোগে ধৃত এই যে এসটিএফ এর জালে এই রানা রাউফ,
তাকে কে করে দিয়েছিল এইসব আধার কার্ড, ভোটার কার্ড? তপসিয়ার মোহাম্মদ ইজাজ তপসিয়ার ঠিকানায় পাক নাগরিকের জাল নথি, রানা রউফের জাল নথি বানায় তপসিয়ারই বাসিন্দা, এবং তাকেও ধরা হয়েছে। তারও কি জঙ্গি যোগ রয়েছে? সেও কি গুপ্তচর হিসেবে বিভিন্ন তথ্য আইএসআই এর কাছে পাঠাতো? এই সব নিয়েও তদন্ত করছে বেঙ্গল এসটিএফ। আর এই নিয়ে, এই জঙ্গি ধরা পড়া নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বললেন দেখুন। টিএমসির নেতারা পিএফআইএল মঞ্চ শেয়ার করেছে, উইচ ইজ আ ব্যান্ড অর্গানাইজেশন। আজকে জায়গায় জায়গায় টেররিস্ট আর রোহিঙ্গা বাংলাদেশি ইনলিগাল ইনফিল্ট্রেটার্সদের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং যা করেছে সেটা পরিষ্কার করতে সময় লাগবে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, যেখানেই কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখবেন বা সন্দেহজনক মুভমেন্ট, উই হ্যাভ টু টেক দ্য রোল অফ রেসপন্সিবল সিটিজেন্স। এটাও প্রশ্ন উঠছে যে স্বাধীনতা দিবসের আগে কোনো নাশকতার ছক ছিল কিনা, বা স্বাধীনতা দিবসের দিন এই হামিম বা এই রানা রউফের পেট্রাপোল সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত, পেট্রাপোল, বেনাপোল, আপনাদের মনে করিয়ে দিই, সেখানে এবার নিরাপত্তায় জোর। এমনিতেই বিএসএফকে কাঁটা তার দেওয়ার জন্য জমি হস্তান্তর করে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার বা বিজেপি সরকার। আর এই কাঁটা তারের সঙ্গে সঙ্গে এবার পেট্রাপোল সীমান্তেও নজরদারি, কারণ স্বাধীনতা দিবসের আগেই নাশকতার ছক করে থাকে। আমরা এর আগেও দেখেছি জঙ্গিরা। সরাসরি চলে যাব অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, কিরকম বাড়তি নিরাপত্তা কিরকম দেখছো? তুমি উত্তর 24 পরগনার সীমান্তবর্তী, বাংলাদেশ সীমান্তবর্তী যে পেট্রাপোল স্টেশন রয়েছে, সেই স্টেশনেই আজ জিআরপি এবং আরপিএফ এর পক্ষ থেকে মেটাল ডিটেক্টর নিয়ে রীতিমতন চেকিং করা হয়, সেখানে তল্লাশি চালানো হয়। কারণ এই পেট্রাপোল সীমান্তের যে স্টেশন রয়েছে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের শেষ প্রান্তে, এবং সেখানে রীতিমতন যে রেল লাইন, সেই লাইনেও মেটাল ডিটেক্টর নিয়ে পরীক্ষা করা হয়েছে, যাতে আগামী যে স্বাধীনতা দিবস রয়েছে সেই স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো রকম নাশকতার ঘটনা না ঘটে। সেই কারণেই কিন্তু আগাম সতর্কতামূলক এই বিশেষ অভিযান বলে জিআরপি আরপিএফ সূত্রে আমরা খবর পেয়েছি। পরবর্তীতে বনগাঁ স্টেশনে সেখানে ট্রেনে উঠে সাধারণ যাত্রীদের যে লাগেজ রয়েছে সেই লাগেজ মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়, এবং বাংলাদেশ থেকে আসা যে সমস্ত যাত্রী, তাদেরকে পাসপোর্টের মাধ্যমে যে সমস্ত যাত্রীরা এসেছেন তাদেরকে রীতিমতন জিজ্ঞাসাবাদ করা হয়, কারণ কোনো নাশকতার সম্ভাবনা থাকতে পারে কিনা, বা কোনো অবৈধভাবে অনুপ্রবেশকারী এই পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করে এখান থেকে কোনো নাশকতার ছক করছে কিনা, এই জন্যই বাড়তি সতর্কতা নিয়েছে জিআরপি এবং আরপিএফ এর তরফ থেকে। এবং পাশাপাশি বলা যেতে পারে, যেহেতু আজই হাবড়া থেকে পাকিস্তানের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে, রানাকে গ্রেফতার করেছে এসটিএফ, সেক্ষেত্রে আজকের এই বাড়তি সতর্কতা বলা যেতে পারে অনেকটাই সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে। সাধারণ মানুষও চাইছে এরকম। অনিরুদ্ধ, জিজ্ঞাসা যে কি করতে আইছো? ঘুরতে আইছি। কি ভিসা, টুরিস্ট ভিসা চেক করলো, ব্যাগ ট্যাগ সব চেক করলো, পাসপোর্ট চেক করলো। এখান থেকে পুলিশ ছাড়া আসছিল, তারা এসে চেক দিল আমাদের সব ডকুমেন্টস, আমাদের ভোটার কার্ড চেক করলো আর পাসপোর্ট চেক করলো, আর সাথে ব্যাগও চেক করলো। বাংলাদেশ থেকে আগে আসার 2 বছর আগে আসছিলাম, টুরিস্ট ভিসা, আমরা টুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে যাচ্ছি। এখানে যেগুলো মেটাল ডিটেক্টর দিয়ে যেগুলো চেকিং করছে 15 আগস্টের আগে, এটা খুব ভালো, নিরাপত্তার দিক দিয়ে ভালো, যাত্রী সুরক্ষার দিক দিয়েও ভালো। এরকম নিরাপত্তা যদি সবসময় থাকে, আর এই আরপিএফ জিআরপি যদি সবসময় এরকম করে, আমি মনে করব যাত্রী সুরক্ষার জন্য, রেল প্যাসেঞ্জারের জন্য, সবার জন্য সুবিধা এবং ভালো উদ্যোগ। অনুপ্রবেশে জিরো টলারেন্স, আর সেই জন্যই ভগবানগোলায় অভিযান পুলিশের, ভগবানগোলার ওসির নেতৃত্বে অভিযান। সেই অভিযানে 2 বাংলাদেশি ধরা পড়লো। এখনো বাংলাদেশি, এখনো অনুপ্রবেশ হচ্ছে নাকি? ভগবানগোলা থানার ওসি বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে অভিযান 2 বাংলাদেশি নাগরিককে কিভাবে গ্রেফতার করলো, কোথায় তারা ছিল, কতদিন আগে এসেছিল, কি জানা যাচ্ছে? প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, দেখুন, 2 জন বাংলাদেশিকে ঘুরতে দেখা যায় ভগবানগোলার যে স্টেশন রোড, পুলিশ যখন বিভিন্ন জায়গায় ঘুরে তল্লাশি চালাচ্ছিল, সেই সময় এই 2 যুবককে ঘুরতে দেখে সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কোন রকম ভাবে বৈধ কাগজপত্র দেখা হয়নি। তারপরে পুলিশি জেরায় তারা স্বীকার করে সীমান্ত পেরিয়ে তারা কাজের উদ্দেশ্যে কিন্তু সীমান্ত পেরিয়েছিল, এবং তাদের লক্ষ্য ছিল ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার জন্য। এই সময় তারা স্বীকার করেছে এবং তাদের কাছে কোন রকম ভাবে বৈধ কাগজপত্র কিন্তু তারা দেখায়নি। তারপরে পুলিশ তাদেরকে
গ্রেপ্তার করে এবং লালগোলায় যে হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে সেখানে পাঠানো হয়েছে। আচ্ছা। এই নিয়ে কিন্তু বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা সীমান্ত পেরিয়ে এসেছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করলো লালগোলা থানা পুলিশ। অসমের মানুষের, দুর্গত মানুষের হাহাকার ভাসছে অসম, আর সেই দুর্গত মানুষের পাশে এ রাজ্য। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অসমের জন্য আর্থিক সাহায্য 10 কোটি টাকা ঘোষণা করলেন। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, আপনারা জানেন সবাই। ওখানে আমাদের বাঙালিরাও প্রচুর থাকেন এবং আসামের সঙ্গে আমাদের অত্যন্ত আত্মিক সম্পর্ক রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। প্রায় 100 জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। ভারত সরকার এবং আসাম সরকার এবং নানা সামাজিক প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এসেছেন। ছত্তিশগড়, মণিপুর রাজ্যের সেখানকার সরকারও আসাম সরকারকে সহযোগিতা ঘোষণা করেছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 10 কোটি টাকা আর্থিক সাহায্য আসাম সরকারকে আমরা দেওয়ার জন্য এখানে প্রস্তাব রাখছি এবং আমরা সেটা আসামের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। অসমে দুর্গত মানুষের পাশে বাংলা, অসমে দুর্গত মানুষের পাশে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরাও নিউজ 18 বাংলাও অসমে দুর্গত মানুষদের পাশে। अगर नाव नहीं रहता तो मतलब यहाँ पे जैसे गाय छगली ऐसा है ना तो मर के है अभी, वैसा ही आदमी का परिस्थिति ऐसा हो जाता, शमशान बन जाता। শিৱসাগৰৰ জৰিকা নদীৰ জলস্তৰ এতিয়াও বিপদসীমাৰ 1.5 মিটাৰ ওপৰে বৈ থকাত শিৱসাগৰৰ বেতবাৰী মৌজা, কুঁৱপুৰ মৌজা, more than 78 households were affected by this sudden unprecedented flood situation, and we'd like to চকুপানী ওলাইছে। এই দুখৰ ক'বলৈ ভাষা নাই।